আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি বিথি আক্তার, আর আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য একদম নতুন এবং চমকপ্রদ একটি গল্প নিয়ে। গল্পের শুরুতে আমরা পরিচিত হই হেনরি প্যাপিলনের সঙ্গে। পেশায় সে একজন চোর। নিজের অপরাধের কারণে তাকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু তাকে যে জেলে পাঠানো হয় সেটি ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কারাগারগুলোর একটি, সমুদ্রের মাঝখানে অবস্থিত এক অভিশপ্ত দ্বীপে। এই জেলে মানবতার কোনো অস্তিত্ব নেই। এখানে একজন বন্দী ঘুমের মধ্যেই আরেকজন বন্দীকে নির্মমভাবে হত্যা করে, আর কেউ এগিয়ে আসে না, কারণ এখানে বেঁচে থাকার একটাই নিয়ম, মারো নইলে মরো। যারা বলে পৃথিবীতে এখনও মানবতা বেঁচে আছে, তাদের জন্য এই জেলই সবচেয়ে বড় বাস্তবতা। এখানে এসে বোঝা যায় মানুষ মানুষকে কতটা নিষ্ঠুরভাবে ধ্বংস করতে পারে। এই জেলের ভেতরে হেনরি প্যাপিলনের জীবনের একটাই লক্ষ্য ছিল, যে করেই হোক পালানো। যদিও এই অসম্ভব লক্ষ্য পূরণ করতে গিয়ে তাকে নিজের জীবনের 14টা বছর ওই নরকেই কাটাতে হয়, তবুও হেনরি প্যাপিলনের গল্প আজও অনুপ্রেরণা যোগায় তাদের জন্য যারা খুব সহজেই জীবনের কাছে হার মেনে নেয়। কারণ এই সিনেমাটি তৈরি হয়েছে একটি সত্য ঘটনা অবলম্বনে, একটি বাস্তব জেল পালানোর কাহিনী। এই সব কিছু শুরু 1931 সালে। আমরা দেখি প্রতিবারের মতো আজও হেনরি এক ধনী ব্যক্তির লকার চুরি করছে। সেদিন সে চুরি করেছিল কয়েকটি হিরে, যার মূল্য কোটি টাকারও বেশি। তবে হেনরি একা কাজ করত না, তার পেছনে ছিল এক শক্তিশালী মাফিয়া বস। চুরির পর নিজের অংশ রেখে সে হীরের বাকিটা বসকে দিতে যায়। সেখানেই সে দেখে এক লোককে ভয়ঙ্করভাবে মারধর করা হচ্ছে। বস ঠান্ডা গলায় হেনরিকে বলে, যারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের পরিণতি এমনই হয়। হেনরি বুঝে যায় এই মানুষটার বিরুদ্ধে যাওয়া মানেই মৃত্যু। এরপর আমরা পরিচিত হই হেনরির প্রেমিকা ন্যানেটের সঙ্গে। হেনরি তাকে গভীরভাবে ভালোবাসত, তাই নিজের কাছে রাখা সব হিরে সে ন্যানেটের হাতে তুলে দেয়। ন্যানেট খুশি হয় ঠিকই, কিন্তু তার আসলে এই সব টাকার দরকার ছিল না। সে শুধু হেনরির সঙ্গে একজন সাধারণ মানুষের মতো শান্ত জীবন চাইত। দুজন গল্প করছিল, ঠিক তখনই দূর থেকে একজন লোক লুকিয়ে তাদের সব কিছু লক্ষ্য করছিল। হেনরি যে হিরেগুলো ন্যানেটকে দিয়েছে সেটাও সে দেখে ফেলে, কিন্তু হেনরি আর ন্যানেট কিছুই বুঝতে পারে না। রাতে তারা একসঙ্গে ভালো সময় কাটায়। সকালে ঘুম ভেঙে ন্যানেট বলে, আমি আর এখানে থাকতে চাই না, চল আমরা ফ্রান্সে চলে যাই, নতুন করে জীবন শুরু করব। কিন্তু হেনরি হাসতে হাসতে বলে, ফ্রান্সে কিছুই নেই। গত রাতে আমি যত টাকা কামিয়েছি ওখানকার মানুষ সারা বছরেও ততটা কামাতে পারে না। এই কথায় ন্যানেট রেগে যায়, কারণ হেনরির কাছে টাকা সবসময় ভালোবাসার চেয়েও বড় ছিল। হঠাৎ দরজায় জোরে কড়া নাড়ার শব্দ। তারা ভাবে বাড়িওয়ালা ভাড়া নিতে এসেছে, কিন্তু দরজা খুলতেই কয়েকজন পুলিশ হেনরির ওপর ঝাঁপিয়ে পড়ে। কোনো কথা বলার সুযোগ না দিয়েই প্রায় কাপড় ছাড়াই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরদিন ন্যানেট জেলে এসে দেখা করে। তখন জানা যায় হেনরিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে একটি খুনের অভিযোগে। আগের রাতে হেনরি দেখেছিল যাকে তার বস মারধর করছিল তাকেই পরে পিটিয়ে হত্যা করা হয়, আর সেই খুনের দোষ চাপিয়ে দেওয়া হয় হেনরির ওপর, কারণ চুরি করা হিরে থেকে কিছু সে লুকিয়ে রেখেছিল। আর যে লোকটি ন্যানেটদের অনুসরণ করছিল সে ছিল মাফিয়া বসেরই লোক। হেনরি বলে তাকে ভাসানো হয়েছে, কোনো আইনই আর তাকে বাঁচাতে পারবে না। তবুও সে ন্যানেটকে কথা দেয়, একদিন আমি এখান থেকে পালাবো, যেভাবেই হোক তোমার কাছে ফিরে আসব। জেলের ভেতরেই তার পাশে থাকা এক বন্দী জুলিয়েট তাকে বলে, এখান থেকে পালানো সম্ভব, কিন্তু লাগবে অনেক টাকা। হেনরি তখন কথাটাকে খুব একটা গুরুত্ব দেয় না। এরপর সব বন্দীদের চুল কেটে জেলের পোশাক পরিয়ে লাইনে দাঁড় করানো হয়। সেই লাইনের মধ্যেই জুলিয়েট হেনরিকে একজন বিশেষ লোক দেখিয়ে বলে, ওই লোকটার নাম লুইস ডেগা। বাইরে সে কোটি কোটি টাকার জাল নোট বানাতো, তার কাছে প্রচুর টাকা আছে। আমাদের কাজ হলো ওর দিকে নজর রাখা। জুলিয়েট আরও বলে, সে বেশি দিন টিকবে না, এখানকার কয়েদিরা ওর পেট কেটে টাকা বের করে নেবে। কথাগুলোর মানে খুব শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে। সব বন্দীকে শহরের রাস্তা দিয়ে একটি কার্গো জাহাজে তোলা হয়। জুলিয়েট যেমনটা বলেছিল, লুইস ডেগা ছিল ধনী মানুষ, তাই বিদায় জানাতে ভিড় করে তার স্ত্রী আর উকিল। তার স্ত্রী প্রতিশ্রুতি দেয়, ক্রিসমাসের আগেই তোমাকে বের করে আনব। জাহাজে ওঠার পর হেনরি লুইসের কাছে গিয়ে বলে, এই জেলে তোমার জীবন নিরাপদ নয়, চাইলে আমি তোমার বডিগার্ড হতে পারি, দিন রাত পাহারা দেব, একটু আঁচড় লাগবে না, তবে তার জন্য টাকা লাগবে। লুইস কথাটা হালকাভাবে নেয়,
বলে, আমার মনে হয় না এখানে আমার কোনো বিপদ আছে। কিন্তু খুব শীঘ্রই তার এই ভুল ভেঙে যায়। এক রাতে সে ঘুম থেকে উঠে দেখে একজন বন্দী আরেকজন বন্দীকে গলা কেটে ফেলছে, কারণ ওই বন্দী নিজের পেটে টাকা লুকিয়ে রেখেছিল। খুনি পেট চিরে টাকা বের করে নেয় এবং তার অংশ দেয় এক দুর্নীতিগ্রস্ত গার্ডকেও। চারিদিকে হইচই শুরু হয়, কিন্তু খুনি তখনও সবার মাঝেই ছিল। এই দৃশ্য দেখে লুইস ভয়ে কাঁপতে থাকে। এমন মৃত্যু সে জীবনে কখনো দেখেনি। পরদিন সকালেই সে দৌড়ে যায় হেনরি প্যাপিলনের কাছে। হেনরি বুঝে যায় এই জেলে থাকলে লুইসের পরিণতিও যে কোনো সময় ভয়ানক হতে পারে। সে লুইসকে বলে, যেদিন আমি এখান থেকে পালাবো সেদিন তোমাকেও সঙ্গে নিয়েই যাব। কিন্তু লুইস রাজি হয় না। সে বলে, আমি পালাতে চাই না, আমি শুধু বাঁচতে চাই। আমার আইনজীবী খুব শিগগিরই আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। কিন্তু পরের রাতেই সেই খুনি আবার সক্রিয় হয়, আর এবার তার লক্ষ্য লুইস। কিন্তু হেনরি সেদিন জেগেছিল, সে সব কিছু লক্ষ্য করছিল। ঠিক সেই মুহূর্তে হেনরি ঝাঁপিয়ে পড়ে খুনির ওপর। শুরু হয় নির্মম মারধর। আশ্চর্যের বিষয়, কেউ তাকে থামায় না, বরং অন্য কয়েদিরাও সুযোগ নিয়ে কয়েকটা ঘুষি মেরে নেয় খুনিকে। কিছুক্ষণ পর গার্ডরা এসে পড়ে। তারা দেখে হেনরির হাত রক্তাক্ত। বুঝে যায় মারধরের মূল দায়ী সে। শাস্তি হিসেবে হেনরিকে নিয়ে যাওয়া হয় কালো কক্ষে। কয়েকদিন ধরে তাকে বেঁধে রাখা হয়, বন্ধ করে দেওয়া হয় খাবার আর পানীয় জল। কিন্তু হেনরির মাথায় তখন একটাই চিন্তা, তার অনুপস্থিতিতে যেন কেউ লুইসকে হত্যা না করে। কিছুদিন পর তাকে ছেড়ে দেওয়া হয়। ফিরে এসে হেনরি দেখে সে খুনিটাকে এমনভাবে পিটিয়েছিল যে এরপর আর কেউ লুইসের দিকে তাকানোর সাহস পর্যন্ত পায়নি। এই সময় জুলিয়েট হেনরিকে জানায় তার কাছে এখান থেকে পালানোর একটা পরিকল্পনা আছে। কিন্তু হেনরির আর কারও অপর বিশ্বাস ছিল না। সে বলে, আমি যদি পালাতে গিয়ে মরি সেটা আমার নিজের সিদ্ধান্তের জন্যই মরতে চাই, অন্যের ভুল পরিকল্পনার জন্য নয়। অবশেষে কার্গো জাহাজটি এসে পৌঁছায় সেই ভয়ঙ্কর দ্বীপে, যেখানেই তৈরি করা হয়েছে এই নরক সমকারাগার। জাহাজ থেকে নামার সময় জুলিয়েট ইচ্ছে করেই নিজের পায়ে আঘাত করে, ভান করে যেন সে পড়ে গিয়ে আহত হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়, আর সেখান থেকেই পালানোর পরিকল্পনা ছিল জুলিয়েটের। অন্যদিকে বাকি কয়েদিদের নিয়ে যাওয়া হয় ফ্রেঞ্চ গুয়ানা থেকে অনেক দূরের এক নির্জন দ্বীপে, যেখান থেকে পালানো প্রায় অসম্ভব। জেলে পৌঁছেই জেলার সবাইকে নিয়মকানুন বুঝিয়ে দেয়। সে ঠান্ডা গলায় বলে, আমি জানি তোমাদের অনেকেই পালানোর চেষ্টা করবে, সমস্যা নেই, যতবার খুশি চেষ্টা করো, কিন্তু মনে রেখো আমরাও গুলি চালাতে 1 সেকেন্ড ভাবব না। সে আরও বলে, 24 ঘন্টা তোমাদের পাহারা দেবে 2 জন গার্ড, এই বিশাল জঙ্গল আর এই সমুদ্র। জঙ্গলে খাবার আর পানীয় জলের অভাবে মরবে, আর জঙ্গল পার হলেও সামনে সমুদ্র ভরা সার্কে। একবার ধরা পড়লে 2 বছর কালকুঠুরি, 2 বার চেষ্টা করলে 5 বছর, আর পালাতে গিয়ে যদি কোনো গার্ড মারা যায় তার শাস্তির যন্ত্রণাদায়ক মৃত্যুদণ্ড। এই সব কিছু শুনে হেনরি বুঝে যায় লুইসের মতো মানুষ এখানে 1 সপ্তাহ টিকতে পারবে না। কয়েদিদের যখন কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন এক গার্ড লুইসকে চিনে ফেলে। লুইস ভাবে হয়তো কোনো ভালো কারণেই সে তাকে চেনে, কিন্তু বাস্তবতা ছিল ভয়ানক। ওই গার্ডের বোনের বর লুইসের বানানো নকল কাগজ ব্যবহার করতে গিয়ে ধরা পড়ে, এখন কোর্টে ঘুরছে। প্রতিশোধ নিতে গার্ড 2 জনকেই পাঠিয়ে দেয় রুট 0-তে, জেলের সবচেয়ে বিপজ্জনক জায়গায়। সেখানে চলত মাইনিং, কখন কে মারা যায় তার কোনো ঠিক নেই। সেই কাজ করতে গিয়েই লুইস ডায়রিয়ায় আক্রান্ত হয়, আর তার লুকানো টাকাগুলো কোথাও পড়ে যায়। এই কথা শুনেই হেনরি টাকার খোঁজে নামে, কারণ পালানোর জন্য টাকাই ছিল একমাত্র ভরসা। হেনরি টাকা পেয়ে যায় ঠিকই, কিন্তু অন্য কয়েদিরা দেখে ফেলে। ঠিক তখনই একজন কয়েদি কাজ করতে করতেই মারা যায়। লুইস গার্ডদের জানাতে গেলে সিলার নামের এক কয়েদি তাকে চুপ করিয়ে দেয়। মৃত লোকটার খাবার নিজেদের মধ্যে ভাগ করে নেয় সবাই। কিছুক্ষণ পর এক লোক লুইসের কাছে এসে ফিসফিস করে বলে, আমি জানি তোর কাছে টাকা আছে, টাকা দে, নইলে ভালো হবে না। হেনরি সঙ্গে সঙ্গে এগিয়ে এসে লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, লুইস থেকে দূরে থাকতে বলে। ঠিক তখনই গার্ড এসে পড়ায় বড় ঝামেলা আর হয় না। কাজ শেষে ফেলার সময় হেনরি এক লোককে লক্ষ্য করে। সে কোনো কয়েদি নয়, সে জেলের জন্য বাইরে থেকে জিনিসপত্র এনে দেয়। হেনরি গোপনে তাকে বলে, আমার কাছে টাকা আছে, তুমি কি আমাকে এখান থেকে পালাতে সাহায্য করবে? লোকটা শুনেই বলে, $5000 লাগবে। হেনরির কাছে এত টাকা না থাকলেও সে রাজি হয়ে যায়। একদিন হঠাৎ জেলে অ্যালার্ম বেজে ওঠে। শোনা যায় একজন কয়েদি পালিয়েছে। হেনরি বুঝে যায় সে আর কেউ নয়, জুলিয়েট। সে লুইসকে বলে, দেখলে, আমি বলেছিলাম পালানো সম্ভব। কিন্তু পরদিন স্নানঘলে আবার কয়েদিরা লুইসের উপর হামলা করে, টাকা ছিনিয়ে নিতে চায়। হেনরি লড়াই করতে গিয়ে লুইসকে বাঁচায়, কিন্তু নিজেই ছুরিকাঘাতে আহত হয়। এই ঘটনা লুইসকে ভেঙে দেয়। সে বুঝে যায় কোর্টের জামিনের আগেই হয়তো তাকে মেরে ফেলা হবে।
সেদিনই সে হেনরিকে বলে, আমি আর এখানে থাকতে পারছি না, আমাকে তোমার সঙ্গে পালাতে হবে। ঠিক সেই দিনই জেলের সব কয়েদিকে একসাথে জড়ো করা হয়। জেলার ঘোষণা করে, তোমাদের একজন পালানোর চেষ্টা করেছে, শুধু তাই নয়, দুজন গার্ডের ওপর হামলা করেছে, একজন মারা গেছে। এরপর সেই কয়েদিকে সামনে আনা হয়। হেনরি হতবাক হয়ে দেখে সে আর কেউ নয়, জুলিয়েট। সবার সামনে জুলিয়েটের শিরচ্ছেদ করা হয়। এই দৃশ্য দেখে লুইস থরথর করে কাঁপতে থাকে। পালানোর সাহস এক মুহূর্তেই ভেঙে যায় তার। জেলার হেনরি আর লুইসকে নির্দেশ দেয় জুলিয়েটের মৃতদেহ জঙ্গলে পুঁতে ফেলতে। মৃতদেহ নিয়ে যাওয়ার সময় লুইস রক্ত দেখে হঠাৎ বসে পড়ে, উঠতে পারে না। গার্ড ভাবে সে অবাধ্যতা করছে, রেগে গিয়ে তাকে চাবুক মারতে শুরু করে। ঠিক তখনই হেনরি একটি পাথর দিয়ে গার্ডের মাথায় আঘাত করে দৌড় দেয়। গুলি চলে। হেনরি সামনে থাকা নদীতে ঝাঁপ দেয়। স্রোতে ভেসে অনেক দূরে চলে যায় সে। রাত নামলে সে সেই লোকটার কাছে যায় যে টাকার বিনিময়ে পালাতে সাহায্য করার কথা দিয়েছিল। হেনরি বলে, প্যারিস পৌঁছতে পারলে তোমাকে ডাবল টাকা দেব। কিন্তু তখনই ধরা পড়ে লোকটা পুলিশের সাথেই কাজ করছে। সে বলে, তোমার টাকা আমার দরকার নেই, পুলিশ আমাকে এর থেকেও বেশি দেয়। হেনরিকে আবার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জেলারের সামনে এনে বলা হয়, তোমার কপাল ভালো, গার্ডটা বেঁচে গেছে, না হলে তোমাকেও একইভাবে মারা হতো। কিন্তু শাস্তি এড়ানো যায় না। জেলের নিয়ম ভাঙার জন্য হেনরিকে দেওয়া হয় 2 বছরের কালকুঠুরি। জেলার ঠান্ডা গলায় শুরু একটা কথা বলে, কালকুঠুরির ভেতরে কয়েদিদের সঙ্গে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। বিশেষ করে তাদের সঙ্গেই এই কালকুঠুরি সবচেয়ে নিষ্ঠুর ছিল, যাদের ভেতরে এখনও জেল থেকে পালানোর আশা বেঁচে আছে। কালকুঠুরির ভেতরে কোনো কয়েদির কথা বলা, চিৎকার করা, কিছুই করার অনুমতি ছিল না। একটুও শব্দ করলেই শুরু হতো নির্মম অত্যাচার। ঠিক কয়েক মাস পর হেনরির অবস্থাও একই রকম হতে শুরু করে। তার মানসিক চাপ বেড়ে যায়। খাবারের নামে তাকে দেওয়া হতো শুধু ফুটন্ত জল। এইভাবেই ধীরে ধীরে তার শরীর দুর্বল হয়ে পড়ে। একদিন এক গার্ড তার সেলে আসে। এই সেই গার্ড যাকে মারতেই গিয়ে হেনরি পালানোর চেষ্টা করেছিল। গার্ডটা ভয়ঙ্কর রেগেছিল। সে হেনরিকে বেধড় মারতে শুরু করে। হেনরি তখন এমন অবস্থায় পৌঁছেছিল যে সে নিজের আওয়াজই ভুলে গেছে। তার গলা দিয়ে একটা শব্দও বের হয় না। একদিন পাশের সেলের এক বন্দী ধীরে ধীরে তার দিকে একটা বালতি এগিয়ে দেয়। হেনরি বালতির ভেতর তাকিয়ে দেখে একটা নারকেল। পরে জানা যায় এই নারকেলটা পাঠিয়েছে লুইস। কিভাবে পাঠিয়েছে কেউ জানে না, কিন্তু একটাই জিনিস পরিষ্কার, লুইস এখনও বেঁচে আছে, আর সে হেনরিকে ভুলে যায়নি। এই অবস্থায় বেঁচে থাকার জন্য নারকেলই ছিল হেনরি সবচেয়ে বড় আশীর্বাদ, কারণ এতে ছিল প্রচুর প্রোটিন। এইভাবে মাসের পর মাস লুইস গোপনে তার জন্য নারকেল পাঠাতে থাকে। কয়েক মাস পর হেনরির শরীরে আবার ধীরে ধীরে শক্তি ফিরে আসে। সে নিজেকে বাঁচিয়ে রাখতে প্রতিদিন অল্প অল্প ব্যায়াম করত। কিন্তু এই ভালো দিন বেশি দিন টেকে না। একদিন নারকেল নিতে যাওয়ার সময় এক গার্ড তার বালতি তল্লাশি করে, আর সেই নারকেল চোখে পড়ে যায়। গার্ডেরা যেই বন্দি নারকেল পৌঁছে দিচ্ছিল তাকে এমনভাবে মারধর করে যে সে সেখানেই রক্তাক্ত হয়ে মারা যায়। এবার হেনরির পালা। পরদিন জেলার তাকে ডেকে বলে, প্রতিদিন তোমার কাছে কে নারকেল পাঠাতো, তার নাম চাই। কিন্তু লুইসকে বাঁচাতে হেনরি কিছুই বলে না। শাস্তি হিসেবে তার খাবার আরও কমিয়ে দেওয়া হয়। কয়েক মাস পর আবার জেলার আসে। আবারও সেই একটি প্রশ্ন। এবারও হেনরি চুপ। তখন জেলার আরও ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। হেনরির সেলে চিরকালের জন্য সূর্যের আলো ঢোকার পথ বন্ধ করে দেওয়া হয়। দিন রাতের কোনো ধারণা নেই। একাকিত্ব, অন্ধকার, অনাহার সব মিলিয়ে হেনরিকে ভেতর ভেতর শেষ করে দিতে থাকে। এই একাকিত্বের মাঝেই তার পুরনো জীবনের স্মৃতিগুলো ভেসে ওঠে। ন্যানেটের সঙ্গে কাটানো মুহূর্ত, চুরির দিনগুলো, সব কিছু। এইভাবেই কেটে যায় 2 বছর। সাজা শেষ হলে গার্ডরা তাকে সেল থেকে বের করে আনে। দেখা যায় হেনরির শরীর প্রায় কাজ করা বন্ধ করে দিয়েছে, কিন্তু লুইস তখনও বেঁচে ছিল। গত 2 বছর ধরে সে জেলারের হয়ে কাজ করছিল। হেনরির মুক্তির খবর পেয়ে লুইস তাকে দেখতে আসে। সে দেখে হেনরি বিছানায় নিথর হয়ে পড়ে আছে। নিজেকে দোষী মনে করে লুইস ক্ষমা চায়। সে বলে, এই সব কিছুর জন্য আমি দায়ী। লুইস আরও বলে, তুমি ঠিকই বলেছিলে, একবার কেউ এই জাহান্নামে ঢুকলে আর বেরোতে পারে না। আমার স্ত্রী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমার সব টাকা পয়সার সম্পত্তি সে নিজের করে নিয়েছে। এমনকি আমার উকিলকেই বিয়ে করেছে। এখন আমার আর এখান থেকে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। এই কথা শুনে হেনরি হেসে ওঠে, কারণ এতদিন সে পাগলের অভিনয় করছিল। আসলে তার মাথা পুরোপুরি ঠিকই ছিল। লুইস বলে, আমি তোমার জায়গায় থাকলে এত টর্চার সহ্য করতে পারতাম না। আমি সত্যিটা বলে দিতাম। হেনরি উত্তর দেয়, আমি বলতে চেয়েছিলাম, কিন্তু মনে হতো তোমার মতো মানুষ এই নির্যাতন সহ্য করতে পারবে না। এরপর লুইস জানায় তারা এখনও পালাতে পারে। সে এমন এক লোকের সঙ্গে কথা বলেছে যে নৌকার ব্যবস্থা করবে।
কিন্তু একাই এই কাজ সম্ভব নয়। এই কথা বলার সঙ্গে সঙ্গেই হেনরি হঠাৎ জোরে জোরে চিৎকার শুরু করে, যাতে ডাক্তারের মনে হয় সে আবার পাগল হয়ে গেছে। ডাক্তার তাকে অজ্ঞান করার ওষুধ দেয়, কিন্তু হেনরি সেগুলো খায় না, সে জমিয়ে রাখে, কারণ তার মাথায় তখন পালানোর একের পর এক প্ল্যান ঘুরছিল। এক রাতে হেনরি দেখে হাসপাতালের এক গার্ড এক কিশোর কয়েদিকে যৌন নির্যাতন করার চেষ্টা করছে। গার্ডের কাছেই ছিল সব চাবি। ছেলেটার নাম ম্যাচুরেট। হেনরি গার্ডটাকে তাড়িয়ে দেয়, ম্যাচুরেটকে বাঁচায়, তারপর তাকে বলে, আমার কাছে পালানোর একটা প্ল্যান আছে, চাও তো তুমি আমাদের টিমে থাকতে পারো, কিন্তু পালানোর রাতে ওই গার্ডকে অন্যদিকে ব্যস্ত রাখতে হবে। ম্যাচুরেট রাজি হয়ে যায়। পরদিন সেলারকেও প্ল্যানে যুক্ত করা হয়, কারণ একমাত্র সেলারের পক্ষেই নৌকার ব্যবস্থা করা সম্ভব। লুইস পুরোপুরি বিশ্বাস না করলেও হেনরির কথায় রাজি হয়ে নিজের সব টাকা সেলারের হাতে তুলে দেয়। এরপর হেনরি জমিয়ে রাখা ঘুমের ওষুধগুলো লুইসকে দেয়। যাওয়ার পথে এক লোক লুইস ওষুধ নিয়ে যেতে দেখে ফেলে, সে কেড়ে নিতে আসে, কিন্তু এবার হেনরি এগিয়ে আসে না। সে দেখতে চেয়েছিল তার ছাড়ে লুইস এত বছর কিভাবে বেঁচেছিল। লুইস একাই পরিস্থিতি সামলে নেয়। এটা দেখে হেনরি ভীষণ খুশি হয়। সেই রাতে জেলের ভেতরে বড় পর্দায় সিনেমা দেখানো হচ্ছিল, অফিসারদের বিনোদনের জন্য, আর এটাই ছিল পালানোর সবচেয়ে বড় সুযোগ। পরিকল্পনা অনুযায়ী ম্যাচুরেট গার্ডকে যৌন ইশারায় বাথরুমে নিয়ে যায়। চাবিগুলো ছিল তার কাছেই। এই সময় হেনরি নিজের বিছানা থেকে একটি লোহার রড বের করে। সে সেলারকে বলে, শুধু অজ্ঞান করব, মারব না, ধরা পড়লে আমাদের মাথা আলাদা করে দেবে। অন্যদিকে লুইস অফিসারদের পানীয়তে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সিনেমার আওয়াজ এতটাই জোরে ছিল যে হেনরি গার্ডের ওপর হামলা করে। একজন পুলিশ শব্দ শুনে ওপরে উঠলেও ওষুধ ততক্ষণে কাজ করে ফেলেছে। সে অজ্ঞান হয়ে পড়ে। এখন শুধু লুইসের ফেরার অপেক্ষা। কিন্তু ঠিক তখনই আবহাওয়া খারাপ হয়ে যায়। বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হতেই সবাই ভেতরে ঢুকতে থাকে। এখানেই বড় সমস্যা তৈরি হয়, কারণ বৃষ্টির কারণে সবাই সেই ড্রিঙ্ক খায়নি। সেলার বলে, আমাদের লুইসের ছাড়াই পালাতে হবে, কিন্তু হেনরি রাজি হয় না। কিছুক্ষণ পরই লুইস ফেরে। ঠিক সেই সময় বৃষ্টির কারণে পুরো জেলে কারেন্ট চলে যায়। আর ঠিক এই মুহূর্তটাই ছিল পালানোর জন্য একদম সঠিক সুযোগ। লুইস ফিসফিস করে বলে, আমাদের এখনই দেওয়াল টপকাতে হবে। আর এক সেকেন্ডও দেরি না করে তারা গার্ডের কাছ থেকে চাবি নিয়ে একের পর এক গেট খুলে ফেলে। দেওয়াল টপকে বাইরে চলে আসে, কিন্তু ঠিক তখনই কারেন্ট ফিরে আসে। লুইস তাড়াহুড়ো করতে গিয়ে পা পিছলে একটি পাথরের ওপর পড়ে যায়। তার পা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। সেলার সঙ্গে সঙ্গে বলে, লুইস আহত, ওকে সঙ্গে নিয়ে গেলে আমরা কেউই বাঁচব না। কিন্তু হেনরি রাজি হয় না। সে লুইসকে কাঁধে তুলে নিয়ে এগিয়ে যেতে থাকে। হঠাৎ সামনে একজন লোক বন্দুক হাতে দাঁড়িয়ে পড়ে, কিন্তু হেনরির চোখে কোনো ভয় ছিল না। সে বলে, যা করার করো, কিন্তু আমি আর এই জাহান্নামে ফিরে যাব না। পরক্ষণেই বোঝা যায় লোকটা শত্রু নয়, সে সেলারেরই লোক। নৌকার ব্যবস্থা করে রেখেছিল তাদের জন্য। এরপর চারজনই নৌকায় উঠে পড়ে। অবশেষে তারা সেই জাহান্নাম থেকে পালিয়ে যায়। কিন্তু সামনে ছিল আরও ভয়ঙ্কর চ্যালেঞ্জ, বিশাল সমুদ্র। নৌকাটি চারজনের ওজন বহনের জন্য যথেষ্ট ছিল না। ধীরে ধীরে তাতে জল ঢুকতে শুরু করে। ঠিক তখনই দূরে দেখা যায় একটা বিশাল ঝড় সরাসরি তাদের দিকেই এগিয়ে আসছে। সেলার ঠান্ডা গলায় বলে, আমাদের লুইসকে নৌকা থেকে ফেলে দিতে হবে, এখন সে কোনো কাজের নয়। হেনরি সঙ্গে সঙ্গে না বলে দেয়। এই কথা শুনে সেলার চিৎকার করে বলে, তাহলে হয় লুইস মরবে, না হয় আমরা সবাই একসাথে মরব। এই বলে সেলা লুইসের উপর হামলা করে। হেনরি আর ম্যাচিউরেট তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেলার কাউকেই শোনে না। ঠিক তখনই লুইস জীবনে প্রথমবার নিজের সাহস দেখায়। একটি চাকু তুলে নিয়ে সে সেলারকে একের পর এক আঘাত করে। সেলার মারা যায়। এই প্রথমবার লুইস একজন মানুষের প্রাণ নেয়। তার চোখে জল চলে আসে, সে ভেঙে পড়ে। কিন্তু সত্যিটা ছিল, লুইস যদি সেলারকে না মারত, সেলারই তাদের সবাইকে মেরে ফেলত। তারা সেলারের মৃতদেহ সমুদ্রে ফেলে দেয় এবং ঝড়ের দিকেই এগিয়ে যায়। প্রচণ্ড ঝড়ে নৌকা দুলতে থাকে। একসময় সবাই জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে পেয়ে হেনরি দেখে তারা একটি দ্বীপে ভেসে এসেছে। ঝড়ে নৌকাটি পুরোপুরি ভেঙে গেছে। স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করেছে। হেনরি বাইরে বেরিয়ে একজন সিস্টারকে দেখতে পায়। সে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে, আমার বন্ধুরা, ওরা কি নিরাপদ? সিস্টার শান্ত গলায় বলে, হ্যাঁ, সবাই নিরাপদ, শুধু একটু বিশ্রাম দরকার। তিনি জানতেন ওরা সবাই জেল থেকে পালিয়ে এসেছে। তবুও তিনি বলেন,
সৃষ্টিকর্তা তোমাদের রক্ষা করবেন যদি নিজের ভুল স্বীকার করো তবে ক্ষমাও পাবেন। এই জায়গাটার নাম ছিল কোলম্বিয়া। হেনরি দৌড়ে সমুদ্রের ধারে যায়। ঢেউ এসে তার শরীরে আছড়ে পড়ে। সে চোখ বন্ধ করে সেই অনুভূতিটা উপভোগ করে, কারণ এত বছর পর সে মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে। এই অনুভূতি তার কাছে জান্নাতের থেকেও বড় ছিল। এরপর হেনরি লুইসের কাছে ফিরে আসে। সে বলে, আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদের এগোতে হবে। কিন্তু লুইস তখনও সেলারের মৃত্যুর অপরাধ বোধে ভেঙে পড়ে আছে। হেনরি বলে, আমি যেভাবেই হোক এখান থেকে চলে যাব, তুমি আসো বা না আসো। কারণ ওরা জানে আমরা কারা, এটা আমাদের জন্য বিপদ। আর আমি একজনকে কথা দিয়েছি, আমি ফিরে আসব, আর সেই কথা আমি রাখবই। এই কথা বলে হেনরি হাঁটা শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই সে দেখে পুলিশ ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে। তারা এখনও তাদের খুঁজছে। হেনরি দৌড়ে লুইসের কাছে ফিরে আসে, তাকে পালাতে বলে, কিন্তু দেরি হয়ে গেছে, পুলিশ তাদের দেখে ফেলে। মুহূর্তের মধ্যেই ম্যাচিউরেটকে তাদের চোখের সামনেই গুলি করে হত্যা করা হয়। আর হেনরি প্যাপিলন, লুইস ডেগা দুজনকেই আবার গ্রেপ্তার করা হয়। লুইস হেনরিকে কণ্ঠের কম্পন ধরে বলে, আমার জন্য তোমার ফিরে আসা উচিত হয়নি। কিন্তু ভাগ্যকে আর তাদের থামানো যায়নি, দুজনকেই আবার গ্রেপ্তার করা হয়। সময় ধীরে ধীরে এগিয়ে যায়, ফিরে দেখা যায় লুইস আগের লুইস নয়, বয়স এখন অনেকটাই বেড়ে গেছে। গ্রেপ্তারের পর থেকেই তাকে চিরকালের মতো রাখা হয়েছে কালকুঠুরিতে, পালানোর কোনো আশা যেন আর না থাকে। কিছুদিন পর জেলা তাকে দেখতে আসে। জেলার চমকিত চোখে বলে, তোমার মতো সহনশীলতা আর ধৈর্য খুব কম মানুষই দেখাতে পারে। জেলারের কণ্ঠে কৌতূহল, কার জন্য তুমি বারবার পালানোর চেষ্টা করছো? এখনও কি মনে হয় এখান থেকে পালানো সম্ভব? হেনরি কোনো উত্তর দেয় না। গার্ডেরা তাকে নিয়ে যায়। শেষ গন্তব্য ডেভিলস আইল্যান্ড। সমুদ্রের মাঝে অবস্থিত এই দ্বীপ থেকে পালানো অসম্ভব। চারিদিকে শুধু পানি। এখানে রাখা হয় বয়স্ক, মানসিক রোগী আক্রান্ত বা হ্যান্ডিক্যাপ কয়েদিদের। হেনরির জন্য সেটাই নির্ধারণ করা হয়েছে। ডেভিল আইল্যান্ডে পৌঁছে হেনরি দেখে অর্ধেকের বেশি মানুষ পাগল হয়ে গেছে, প্রায় আশা হারিয়েছে সে। কিন্তু ঠিক সেই মুহূর্তে সে লুইসকে দেখে। লুইসও সেখানে অনেক আগেই পাঠানো হয়েছিল। পায়ে আঘাতের কারণে তার জীবনব্যাপী হাঁটতে অসুবিধা, তবুও লুইস নিজের প্রিয় বন্ধুকে পাশে পেয়েছে। লুইস তার জন্য খাবার বানায়, বসে বিশ্রাম নিতে বলে। এই কারাগারে অনেকেই আত্মহত্যা করত, কারণ মৃত্যুই ছিল তাদের একমাত্র মুক্তি। কিন্তু হেনরি প্রায় প্রতিদিনই সমুদ্রের দিকে তাকিয়ে থাকত, ফ্রান্সে ফিরে যাওয়ার স্বপ্নে। সে জানত যে কথা দিয়েছে তার গার্লফ্রেন্ডকে পূর্ণ করতে হবে। কিন্তু কিভাবে? এখানে না নৌকা, না রাস্তা, চারিদিকে শুধুই পানি। তবুও লুইস বদলে গিয়েছিল। সে দেওয়ালে ছবি আঁকত, দেওয়ালটা পুরোটাই তার আঁকা ছবিতে ভরে গেছে। এতে সে শান্তি পেয়েছিল। একদিন লুইস যখন ঘুমোচ্ছিল, হেনরি এসে তাকে বলে, আমরা এখনও পালাতে পারি। সে সমুদ্রের ঢেউগুলোকে দেখায়। তার বিশ্বাস ছিল ঢেউগুলো একদিকে ভেসে চলবে, তারা শুধু ভেসে থাকতে হবে, ঢেউ নিজেই তাদের তীরে পৌঁছে দেবে। লুইস তার ওপর বিশ্বাস রাখে, ফলে হেনরি কিছু ফাঁপা, ভাঁজযোগ্য জিনিস জোগাড় করতে থাকে। কিছুদিনের মধ্যেই তারা একটি ভেলা বানায়। একদিন ভেলা নিয়ে তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে। হেনরি আনন্দে ছটফট করতে থাকে, কিন্তু লুইস তাকে থামায়। আমি যাব না, আমি এখানেই থাকতে চাই। তোমার বেরোনো জরুরি, আমার থাকা ততটাই জরুরি। হেনরি বুঝতে পারে এত বছর জেলে থাকার পর একজন মানুষ পৃথিবীর থেকে কতটা আলাদা হয়ে যায়। লুইস তার জ্যালান্ত উদাহরণ। এখানেই সে সুখ খুঁজে পেয়েছিল, এই কারণেই জীবনের শেষ দিনগুলো এখানেই থাকতে চেয়েছিল। হেনরি লুইসকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, শেষবারের মতো বিদায় জানায়। লুইস জানে এই উঁচু থেকে লাফ দিলে কেউ জীবিত থাকতে পারবে না, তবুও সে হেনরিকে থামায় না, কারণ যে মানুষ এমন পরিস্থিতিতেও স্বাধীনতার স্বপ্ন দেখছে তার কাছে জীবনও কম মূল্যবান নয়। লুইস চোখ বন্ধ করে প্রার্থনা করে হেনরি যেন সুরক্ষিত এখান থেকে পালাতে পারে। নিচে ঝাঁপ দেওয়ার আগে হেনরি মনে মনে প্রার্থনা করে, ঈশ্বর, আমাকে নিরাপদ রাখো, আমার কোনো ক্ষতি যেন না হয়। এরপর হেনরি শেষ বিদায় জানিয়ে জলে ঝাঁপ দেয়। তার লাফের সঙ্গে সঙ্গে চারপাশ একেবারে নিস্তব্ধ হয়ে যায়। লুইস কিছুই দেখতে পাচ্ছিল না। হার্টবিট বেড়ে যায়। নিশ্চয়তা আর আশার মাঝখানে সে থমকে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই হেনরির চিৎকারে সব ভেঙে যায়। আমি পেরেছি, আমি সফল হয়েছি। হেনরির সেই আওয়াজে লুইস আনন্দে চিৎকার করে ওঠে। শেষবারের মতো সে তার প্রিয় বন্ধুকে বিদায় জানায়, যে বন্ধুটি কতবারই না তার জীবন বাঁচিয়েছে। দৃশ্য পরিবর্তিত হয়। অনেক বছর পর, সাল 1969। হেনরি এখনও জীবিত,
যেমনটা সে লুইসকে বলেছিল, ঢেউগুলো আমাকে মুক্তি দেবে। 14 বছর জেলে কাটানোর পর 2 বার ব্যর্থভাবে পালানোর চেষ্টা করার পর একমাত্র হেনরি সেই জাহান্নাম থেকে মুক্তি পায়। হেনরি ফ্রান্সের এক পাবলিশারের কাছে আসে। তার নাম এখনও সরকারের ক্রিমিনাল রেকর্ডে আছে, সে এখনও মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের তালিকায়। হেনরি পাবলিশারকে নিজের ডায়েরি দেয়, বলে, আমি চাই আমার গল্প পুরো ফ্রান্স জানুক। এই গল্প শুধু আমারই নয়, এটি লুইসের এবং তাদেরও, যাদের ভাগ্য আমার মতো ভালো ছিল না। পাবলিশার প্রতিশ্রুতি দেয়, এই বই আমরা ছাপিয়ে মানুষের সামনে তুলে ধরব। মুভির শেষে বলা হয়, ফ্রেঞ্চ গুয়ানা জেলগুলিতে প্রায় 80,000 মানুষ বন্দী ছিল, তাদের মধ্যে খুব কম মানুষই ফ্রান্সে ফিরে যেতে পেরেছে, বাকি মারা গেছে অথবা আজও সাজা ভোগ করছে। হেনরি প্যাপিলনের বই প্রকাশের 1 বছর পর অর্থাৎ 2070 সালে ফ্রান্সের সরকার তাকে ক্ষমা দেয়, কিন্তু সে কখনোই অপরাধ করেনি, তাকে ফাঁসানো হয়েছিল তার জীবন ধ্বংস করার জন্য। পরিশেষে হেনরি ফ্রান্সে ফিরে স্বাধীন নাগরিক হিসেবে জীবন কাটায়। 29 জুলাই 2073 সালে তার মৃত্যু হয়। এভাবেই শেষ হয় হেনরি প্যাপিলনের সত্যি কাহিনী। বন্ধুরা, আজকের এই ভিডিও কেমন লেগেছে? আপনি কি শিখলেন কমেন্টে আমাদের জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই রকম মুভি এক্সপ্লেনার ভিডিওর জন্য থাকুন মুভি গুরু বিডি এর সাথে, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।